2025 সালের বুকার বিজয়ী একাধারে লেখিকা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী বানু মুস্তাকের হার্ট ল্যাম্প বলে 12টি গল্পের সংকলন, সেখান থেকে একটি গল্প দ্য শ্রাউড। দ্য শ্রাউড মানে কাফন, কবরস্থিত করার আগে মৃতদেহ ঢাকা দেওয়ার কাপড়। কন্নড় মানে কর্ণাটকের যে ভাষা, সেই ভাষায় লেখা 12টি গল্প ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। সেখান থেকে বাংলায় অনুবাদ ও বলা আমি সঞ্জয় চন্দ্র। লেখিকা বানু মুস্তাক তার ছোট গল্পের মাধ্যমে নারীদের কথা, বিশেষত মুসলিম নারীদের অধিকার, তাদের জীবন সংগ্রাম, পারিবারিক সম্পর্ক, ধর্মীয় ও সামাজিক বঞ্চনা ও নির্যাতন এবং প্রতিবাদের চিত্র তার গল্পের মধ্যে সেইগুলি তিনি তুলে ধরেছেন। প্রান্তিক এবং অবহেলিত নারীরাই তার গল্পের মুখ্য চরিত্র। দ্য শ্রাউড গল্পটি একটু ভিন্ন ধরনের। গল্পটি অনেক ইসলামিক রিচুয়াল মানে আচার নিয়ে আবর্তিত হলেও সব কিছু ছাপিয়ে মানুষে মানুষে যে বিভাজন, ধনী ও নির্ধনের মধ্যে যে বিভেদ, সেইটিকে স্পষ্ট তুলে ধরেছে। এই সমাজে ধনীর দ্বারা নির্ধনের যে নীরব নির্যাতন এবং যেটা সার্বজনীন, সেইটিকে লেখিকা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তার সাদামাটা ভাষায়। গল্প দ্য শ্রাউড। সাজিয়া কোনোদিনই ফজরের নামাজ মানে দিনের প্রথম নামাজ ভোরবেলা সেই নামাজ পড়তে পারে না। হাই ব্লাড প্রেশারকে দোষারোপ করে, এজন্য বলে ওই ওষুধগুলোর জন্যই উঠতে পারি না, বুঝলি তো। ছোটবেলায় মা বলতো এ হলো শয়তানের কারসাজি। ভোরবেলায় শয়তান ঘুমটা জোরদার করে, গা হাত পা টিপে আরাম করে দিয়ে, গায়ে চাপাচুপি দিয়ে, লাথি মেরে শয়তানকে হটিয়ে দিয়ে নামাজ পড়তে উঠবি। শয়তান এসে গা হাত পা টিপে টুপে দেয়, চিন্তাটা সাজিয়ার বেশ রোমান্টিক লাগতো। মাঝে মধ্যে হালকা করে লাথি মারার ভাবসাবও করত, কিন্তু নামাজের জন্য উঠতে পারত না। দেরি করে উঠত আর শয়তানকে দোষ দিত। সেই দিন ভোর পার হয়েছে বেশ কিছুক্ষণ, হঠাৎ চমক দিয়ে ঘুমটা ভাঙল। শুয়ে শুয়ে আপাদমস্তক নিজেকে দেখল, বরকে একটু ছুঁল, কিন্তু কোথায় আছে ঠিক বুঝতে পারছিল না। ঘুমের ঘোর তখনও কাটেনি। যখন মাথার বালিশটা আর গায়ে জড়ানো ইম্পোর্টেড কম্বলটা চোখে পড়ল, বুঝল নিজের বাড়িতে, নিজের বেডরুমেই আছে। চেনা পরিবেশে ঘুম ভেঙে বেশ প্রশান্তি লাগছিল, কিন্তু প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। বাইরে কেউ একটা কাঁদছিল। ধীরে ধীরে উঠে দরজার কাছে গিয়ে সে ছেলে ফরমানকে কথা বলতে শুনল। দ্রুত বারান্দায় এসে আলতাফকে দেখতে পেল। বিপর্যস্ত, উস্কো খুস্কো চেহারা। ছেলে ফরমান ওকে সান্ত্বনা দিচ্ছে, যা হবার হয়েছে, ও কারো হাতে নেই, এখন বাড়ি যাও, চিন্তা করো না, মায়ের ঘুমটা ভাঙুক, সব নিয়ে পৌঁছে যাব। এখন ঘুমোচ্ছে, শরীর ভালো নয়, ডাক্তার প্রচুর রেস্ট নিতে বলেছে। কিন্তু ভাই সকাল 5টায় মাটি হবে, জমাতে সিদ্ধান্ত হয়েছে, আর কারো আসার অপেক্ষা করছি না, সেই জন্য গোসল আর অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। আলতাফ আবার বলল। এবার ফরমানের মেজাজটা খিঁচড়ে গেল। শোনো আলতাফ, তোমরা আমাদের কাছে কোনো রকম কাফন রাখতে দাওনি। আম্মির হজ থেকে ফেরত আসার 6-7 বছর পার হয়ে গেছে। ইয়াসিন বুয়া কী করছিল এতদিন? আম্মির কাছ থেকে নেয়নি কেন? হতে পারে নিয়ে কোথাও একটা রেখেছে, বাড়িতে ভালো করে গিয়ে খোঁজো। ফরমানের কথাগুলো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে সাজিয়ার খুব আশ্চর্য বোধ হচ্ছিল। বলল, কি হচ্ছে এখানে? ফরমান বেটা, কার সাথে কথা বলছিস? একরাশ বিরক্তি নিয়ে ফরমান পিছনে ফিরল মায়ের পানে। এইসব ভদ্রমহিলারা না ঠিক একটা না একটা ঝামেলায় জড়িয়ে না পড়লে এদের ভাত হজম হয় না। মুখে এসব না বললেও, যাও যাও আম্মি, তুমি সৌগে, উঠে এলে কেন? এই আলতাফ এসছে, বলছে ও ইয়াসিন বুয়ার ছেলে। কি বলছে? ওকে কাফন দিতে হবে। ইয়াসিন বুয়ার নামটা শোনা মাত্র সাজিয়ার মনে হলো হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ পৃষ্ঠ হলো। উদ্বিগ্ন মুখে সামনের পানে আলতাফের দিকে এগিয়ে গেল। কি ব্যাপার? এই সকাল সকাল এত শোরগোল কিসের? কাফনের কি ব্যাপার? কখন কার বাড়ি যেতে হবে কোনো বোধ নেই তোমার? আলতাফ বিমর্ষভাবে বলল, খালাম্মা, আজ ভোরে ফজরের নামাজের সময় আম্মির এন্তেকাল হয়েছে, সেই জন্য কাফন নিতে এসছিলাম।
খবরটা শোনা মাত্র সাজিয়া কোনো মতে নিজেকে সংবরণ করে থপ করে একটা চেয়ারে বসে পড়ল। সেই দিনটা চলেই এলো। যে দিনটার কথা সে কখনো ভাবতে চায়নি, সেই দিনটা চলেই এলো। এখন প্রশ্ন, কিভাবে এটাকে মোকাবেলা করা যায়। সাজিয়া ভাবতে পারছিল না, সব শেষ হয়ে গেছে। সাজিয়া চাইছিল না, কিন্তু 6-7 বছর আগের সেই দিনটা চোখের সামনে ভেসে উঠল। বাড়িতে অনুষ্ঠান চলছে, আত্মীয় পরিজনে বাড়ি সরগরম। সাজিয়া আর সুবান হজে যাবে। যারা জানে না তাদের বলি, হজে যাওয়ার আগে পরিচিতজন, বন্ধুবান্ধব, আত্মীয়বর্গের কাছ থেকে পূর্বের কোনো জ্ঞাত বা অজ্ঞাত, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাওয়াটা একটা রেওয়াজ। সাজিয়া আর সুবান বেশিরভাগ আত্মীয়দের বাড়িতে গিয়ে এই কাজটি সেরে এসছে। তাদের আলিঙ্গন করে কোনো কাহা শোনার জন্য, কোনো আঘাত, কোনো বাজে কথা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে যদি বলেও থাকে, তাদের যেন ক্ষমা করে দেয়। কোনো অভিযোগ যদি কিছু থাকে, তার জন্য তারা ক্ষমা প্রার্থী। আত্মীয়রাও সাজিয়া সুবানকে নিমন্ত্রণ করে খাইয়েছে, জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র উপহার দিয়েছে, আশ্বস্ত করেছে যে ক্ষমা করে দিয়েছে, নিজেরাও ক্ষমা চেয়ে নিয়েছে। দুপক্ষই প্রথামাফিক কাজ করে বাড়ি ফিরেছে খুশি হয়ে। তবুও হজে যাওয়ার সপ্তাহখানেক আগে দেখা গেল বহু আত্মীয়র সাথে দেখা করা বাকি। যারা দূরে দূরে থাকে তাদের সাথে গিয়ে দেখা করা, বা যারা কাছে পিঠেও থাকে তাদের সাথে গিয়ে, প্রত্যেকের সাথে গিয়ে দেখা করা সম্ভব নয়। সুবানের বড় ব্যবসা, সাজিয়ার একা হাতে বড় সংসার সামলানো। যারা দূরে থাকে তাদের সাথে ওরা কথা বলে নিল। তারপর ওরা বাড়িতে একটা খানা দিল। ওই অনুষ্ঠানেও ক্ষমা চাওয়া, ক্ষমা করা ইত্যাদির পর্ব চলল জোরদার। ওই অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে এবং কোনো রাগ, তাপ, অহংকার বা বিদ্বেষ ছাড়া যে এসছিল সে হলো ইয়াসিন বুয়া। বিয়ের 3 বছরে 2 বাচ্চার পর ইয়াসিন বুয়ার স্বামী বুয়াকে নির্দ্বিধায় বিনা বাক্যে ছেড়ে চলে যায়। স্বামী এপিএমসি মানে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিতে, কৃষিপণ্য বাজার কমিটিতে মালপত্র বোঝাই করার কাজ করত। একদিন কাজ করতে করতে হার্ট অ্যাটাকে মারা যায়। স্বামী মারা যাওয়ার পরেই তখন ইয়াসিন বুয়ার বয়স অল্প। গাড়ি ধোয়া, বিয়ে, জন্মদিন এরকম বিভিন্ন অনুষ্ঠানের বাসনকোসন সাফ করা, ঝাড়পোঁছ করা শুরু করে 2 বাচ্চার মুখে খাবার জোগাড়ের জন্য। ইদ্দাত না মেনে এই অনুষ্ঠান বাড়িগুলোতে কাজ শুরু করে ইয়াসিন বুয়া। ইসলামে ইদ্দাত একটি নির্দিষ্ট সময়কাল, যখন একজন মহিলাকে তার স্বামীর মৃত্যুর পর কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, যেমন বাইরে না যাওয়া, অন্য পুরুষের সাথে দেখা না করা ইত্যাদি বিধিনিষেধ। তো ইদ্দাত চলাকালীন ইয়াসিন বুয়া বাড়িতে বসে বসে না দোয়া, না কুল পড়া, না সাদকা করে যখন বাড়ি বাড়ি কাজ করতে বেরোলো, লোকের মুখে যা এলো তারা তাই বলল, গালাগাল দিল। বাচ্চাগুলোর আর পেটের চিন্তার কাছে ওসব অকথা, কুকথা, কাদা ছেটানো নেহাত তুচ্ছ বলে মনে হয়েছিল। আর সেই পরিশ্রমের জেরেই না ছেলেটা মাথা তুলে দাঁড়িয়েছে, আর মেয়েটা কোরআন কেতাব পড়িয়ে কিছু রোজগার করতে শুরু করেছিল। মেয়েটাকে পাত্রস্থ করার পর ইয়াসিন বুয়া ছেলের সাথে থাকত। ছেলে অটো চালায়। বয়সের সাথে সাথে যখন থেকে হাড়ের ব্যায়াম শুরু হলো, হাতের শিরা মোটা হয়ে ফুলতে শুরু করলো, ইয়াসিন বুয়া কাজে ইতি টানল। বুয়ার খুব ইচ্ছে ছিল ছেলের বিয়ে দেয়ার। একটু একটু করে প্রত্যেকটা পয়সা জমানো অভ্যেসে দাঁড়িয়েছিল। সেখান থেকে কিছু খরচ করতে খুব বাধো বাধো ঠেকত, মনে হতো চুরি করছে, মনকষ্ট হতো। কিন্তু গণ্ডগোল হলো আর একটা ইচ্ছা হঠাৎ করে মন প্রাণ সব কিছু ছাপিয়ে ইয়াসিন বুয়াকে পেয়ে বসল, এবং ইচ্ছাটা ইয়াসিন বুয়াকে ঘুড়ির মতো নিয়ন্ত্রণ করতে লাগলো। ইচ্ছাটা হলো কাফন কেনার ইচ্ছা, মৃত্যুর আগে নিজের পছন্দ মতো কাফন কিনে রেখে যাওয়ার ইচ্ছা। তাই ছেলের বিয়ের জন্য জমানো টাকা থেকে কাফনের জন্য কিছুটা নিতে খুব দোষী লাগলেও নিজেকে সংবরণ করতে পারল না ইয়াসিন বুয়া। আঁচলের খুঁটে বেঁধে রাখল 3 দিন। তারপর একদিন দ্রুত সাজিয়ার বাড়ির পানে হাঁটা দিল। পৌঁছে দেখল প্রচুর লোক, অনুষ্ঠান চলছে। তার নিমন্ত্রণ থাকেনি, কেউ অভ্যর্থনা জানাতে আসেনি, কেউ খেতে ডাকেনি। জীবনে সম্মান টম্মান খুব একটা জোটেনি, তাই সম্মান অসম্মান নিয়ে সাজিয়া কোনোদিনই কিছু ভাবত না।
অনুষ্ঠান বাড়ি পৌঁছে ইয়াসিন বুয়া পোর্সেলিনের পাত্র ধোয়া মোছার কাজে লেগে গেল। বিরিয়ানির তেল ঘি জ্যাবজ্যাবে প্লেট ধোয়া মোছা সহজ কাজ নয়। সবার শেষে ইয়াসিন বুয়া সিমেন্ট বাঁধানো উঠোনে বসে খেতে খেতে সাজিয়াকে দেখছিল আর ভাবছিল কি ভাগ্যবতী মহিলা। ভাবছিল কখন সাজিয়া একটু ফাঁকা হবে, ভাবছিল কখন তার কথাটা বলবে। ধৈর্য ধরে ইয়াসিন বুয়া অপেক্ষা করছিল। শুভেচ্ছা আর উপহারের ঠেলায় সাজিয়ার প্রাণ ওষ্ঠাগত। অসংখ্য বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের অসংখ্য উপহার আর শুভেচ্ছা। অনেকেই শুভেচ্ছা জানাতে এসে আবার নিজেদের সমস্যার কথা বলছিল। সাজিয়া আপা, ছোট মেয়েটার উপযুক্ত ছেলে পাচ্ছি না গো আপা, একটু দোয়া করো গো। আমার শালির জন্য দোয়া করো গো খালা, বেচারি ক্যান্সারে ভুগছে। আমার ছেলেটা যাতে একটা ভালো চাকরি পায় তার জন্য একটু দোয়া করো। একের পর এক লম্বা ফিরিস্তি। সাজিয়া মৃদু হাসতে হাসতে প্রত্যেকবারই বলছিল, ইনশাল্লাহ, নিশ্চয়ই করব। ধীরে ধীরে ক্লান্ত লাগছিল সাজিয়ার। লাঞ্চ গড়িয়ে সন্ধে হয়ে এলো। তখনও লোক সমানে আসছে। ইয়াসিন বুয়া হাঁড়ি কড়াই প্লেট ধুতে ধুতে সাজিয়ার জন্য অপেক্ষা করছিল। 11টা বাজে তখন সাজিয়ার ফুরসত হলো। ক্লান্ত সাজিয়ার নরম কার্পেটে পা টান টান ছড়িয়ে সোফাতে বসলে ইয়াসিন বুয়া হাত দুটো আঁচলে মুছতে মুছতে সাজিয়ার পানে সন্তর্পণে এগিয়ে এলো, দামি কার্পেটে যাতে নোংরা ফাটা পার ছাপ না পড়ে। সাজিয়া ছাড়া ছাড়াভাবে জিজ্ঞাসা করলো, কখন এলে গো বুয়া? শেষমেশ দেখা হয়েছে। ভীষণ খুশি হয়ে ইয়াসিন বুয়া উত্তর দিল, সে অনেক আগে। তাই নাকি? খুব একটা চোখে পড়েনি সারা সন্ধে। তারপর একটু নরম সুরে বলল, কিছু খেয়েছ? হ্যাঁ তাই, তোমাদের দয়াতেই তো বেঁচে আছি। তোমাদের ঘর ভরে উঠুক, ধনে পুঁতে ঘর ভরে উঠুক, সোনা ফলুক। ইয়াসিন বুয়ার কথা শুনে সাজিয়া বেশ খুশি হলো। সারাদিন বুয়া কাজ করে বেরিয়েছে, চোখে পড়েছে। বলে, অনেকটা রাত হলো তো বুয়া, বাড়ি ফিরবে কি করে? এই আন্তরিকতায় ইয়াসিন বুয়া গলে গেল। ও তুমি চিন্তা করো না গো তাই, আলতাপ বলেছে নিয়ে যাবে, ও এলেই চলে যাব ওর অটোতে। সাজিয়া পা টেনে টেনে পাশের ঘর থেকে কিছু টাকা আনলো। এই নাও বুয়া, এটা রাখো। আমরা 3 দিন বাদে হজে যাচ্ছি, 45 দিন বাদে ফিরব। দোয়া করো বুয়া, যেন আল্লাহ আমাদের হজ কবুল করেন। বুয়ার হাত দুটো চেপে টাকাগুলো গুঁজে দিল সাজিয়া। ইয়াসিন বুয়া আনন্দে প্রায় কেঁদে ফেলে। তার মতো হকির ফকিরের সাথে সাজিয়া এইভাবে কথা বলছে, দয়া দেখাচ্ছে। ইয়াসিন বুয়া প্রায় কেঁদে ফেলে। সাজিয়ার টাকাটা নেয়ার বদলে নিজের শাড়ির আঁচলের খুঁট খুলে দোমড়ানো মোচড়ানো কিছু নোট বের করে সাজিয়ার পানে বাড়িয়ে দেয় ইয়াসিন বুয়া। তাই 6000 আছে, হজে যাচ্ছ? বলছিলাম কি আমার জন্য একটা কাফন এনো, জমজমের পানি ঠেকানো একটা কাফন, যদি এই কাফনের জোরে বেহেশতে যেতে পারি। সামান্যতম দ্বিধা না করে সাজিয়া রাজি হয়ে গেল। ভাবলো একটা কাফন তো মোটে, ও দাম একটু বেশি হলেও এনে দেবে ক্ষণ। টাকাগুলো হাতে নিয়ে সাজিয়ার মনে হলো গরিবদের টাকাগুলোও ওই গরিবদের মতোই, কালো, কুৎসিত, দোমড়ানো, কোঁচকানো, আসলের থেকে আকৃতিতে, বর্ণে, রঙে অনেকটাই খর্ব। অনেক সময় সাজিয়ার মনে হয়েছে ওদেরকে করকরে নোট দিলেও ওগুলোকে ঠিক নোংরা বিশ্রী দর্শন করে তুলবে। এখন ইয়াসিন বুয়ার টাকাগুলো হাতে নিয়ে মনে হলো ধারণাটা ঠিক। ঠিক আছে বুয়া, তুমি আসো গিয়ে। ইয়াসিন বুয়া চলে গেলে সাজিয়া তার ডাইনিং লাগোয়া বাথরুমে গেল। সিঙ্কের ওপর টাকাটা রেখে জীবাণুনাশক সাবান দিয়ে ভালো করে হাত ধুলো। সাজিয়ার খেয়াল পড়ে না সিঙ্কের ওপর রাখা টাকাটা পরে নিয়েছিল কিনা। হজ কমিটি নির্ধারিত সকালের ফ্লাইটে সবাই মদিনা পৌঁছালো। নূতন পরিবেশ, ধর্মীয় বিভিন্ন স্থানে ঘোরা, 8 দিনের বাধ্যতামূলক 40টা নামাজ। সময় কোথা দিয়ে পার হয়ে যাচ্ছিল। সুবান কেনাকাটি করতে বারণ করেছে। খুব আবার বারণ রে। সাজিয়ার যখন যা খুশি তাই করেছে, এখন আলাদা কি আর। সুবান নিয়তের কথা বলে কেনাকাটা রোখার চেষ্টা করেছে। হজে আসার মুখ্য উদ্দেশ্য হলো প্রার্থনা আর ধর্মস্থান ঘোরা, সেটাই নিয়ত করে এসছে, তো সেইগুলো আগে হোক, তারপর কেনাকাটা। সুবান বোঝাতে চেষ্টা করেছে তার আগে কেনাকাটা করলে নিয়ত খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা। হজের আসল উদ্দেশ্য মাটি হবে। মদিনা থেকে মক্কা আবার এক নূতন অভিজ্ঞতা। মক্কাতে থাকার কথা ভোলার নয়। ভারতের হজ কমিটি অনেকগুলো ঘর ভাড়া নিয়েছিল। হজযাত্রীরা ভাড়ার টাকা ইনস্টলমেন্টে যে যেরকম গোনে সেরকমই ভাড়া পায়। 2টো ঘর, সাথে একটা শেয়ার্ড বাথরুম,
শেয়ার্ড কিচেন, একটা গ্যাস সিলিন্ডার, একটা স্টোভ, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, অন্যান্য আরও কিছু সুবিধা। যেহেতু সাজিয়ারা মোট 4 জন, মামার দিক মিলিয়ে ওদের বড় একটা ঘর দেয়া হয়েছিল। মহিলারা যেমন রাঁধাবাড়ার দায়িত্বে, এখানেও তাই। দিনের বেশিরভাগ সময় কাটে নামাজ পড়ে, কাবা প্রদক্ষিণ করে, আরও বিভিন্ন ধর্মীয় আচার আর প্রার্থনার মধ্যে দিয়ে। হীরা পর্বতের গুহা যেখানে প্রফেট প্রথম জ্ঞান লাভ করেন, অন্যান্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মসজিদ দর্শন এবং 5 ওয়াক্তের নামাজ পড়া, এসবে হুহু করে দিন পার হতে লাগলো। বিরাট বিরাট ট্রাকে নানা রকম সামগ্রী দান করে যায় সৌদি সরকার, বড় বড় ব্যবসাদার ও আরও অনেক দাতা। খাবার প্যাকেট, ফলের জুস, বোতল আসে রাশি রাশি। হজযাত্রীরা যেহেতু আল্লাহ তাআলার অতিথি, তাদের খুশি করা আল্লাহকে খুশি করা, তাই এত দান করার ধুম। সবাই এমন ব্যবহার করে যেন দানধানী জীবনের মুখ্য উদ্দেশ্য। যাত্রার শেষ দিকে এক বিকেলে ওরা কাবা থেকে ফিরল। কাবা হলো ইনার মোস্ট শ্রাইন, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান। কাবার পানে মুখ করে মুসলমানেরা নামাজ আদায় করেন। কাবা থেকে নামাজ পড়ে ফিরেছে, ক্লান্তিতে সাজিয়ার চোখ মুদে এলো। কিছুক্ষণ ঘুমানোর পর শরীরে একটু বল এলো। এবার আসরের মানে দিনের 3য় নামাজ, বিকেলের দিকে যেটা হয়, সেই আসরের নামাজ পড়তে আল হারাম মসজিদে যেতে হবে। উজু করার জন্য বাথরুমে গেল। অজু বা উজু হলো নির্দিষ্ট নিয়ম মেনে মুখ, হাত পা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জল দিয়ে পরিষ্কার করা নামাজের পূর্বে। তো উজু করতে গিয়ে দেখল জয়নাব খাবার জলের যে ডিসপেন্সার সেইখান থেকে জল নিয়ে একটা 10 লিটারের বালতি ভরছে। কি করবে? অবাক হয়ে সাজিয়া জিজ্ঞাসা করল। জয়নাব বলল, কাফন ধুতে হবে। মানে? খুব রেগে সাজিয়া বলল, তুমি তো পানি চুরি করছো, হজে এসেও তোমার ছোট লোকেমি গেল না। সাজিয়া খুব চিৎকার চেঁচামেচি শুরু করলে জয়নাব ঘরে ঢুকে দরজা এঁটে দিল। সৌদি গভর্নমেন্ট হজযাত্রীদের দিনের এক নির্দিষ্ট সময়ে দুপুর 3টে নাগাদ 10-15 লিটারের খাবার জল দিয়ে যায় জমজমের কুয়ো থেকে। সাজিয়া কোনোদিনই খাবার পানি পেত না। সুবান নামাজ পড়ে ফেরার পথে 5 লিটারের বোতল নিয়ে আসত। রাগে সাজিয়ার সর্বাঙ্গ জ্বলছিল। কত পানি নষ্ট করেছে, কতগুলো কাফন ধুয়েছে কে জানে। ইয়া আল্লাহ, বাড়ির সবার কাফন কি এখান থেকে নিয়ে যাচ্ছে নাকি কে জানে। সাজিয়ার চিৎকার চেঁচামেচিতে সুবান তাড়াতাড়ি বাইরে এলো। সব শুনে বলল, তুমি এটা আজ জানলে? আমি কবে থেকে জানি, প্রথম দিনই দেখেছি। তোমার মতো এরকম তুমুল ব্যাপার করিনি। এসব ছোটোখাটো ব্যাপারে এত মাথা গরম করতে নেই। হঠাৎ সাজিয়ার ইয়াসিন বুয়ার কাফনের কথা মনে পড়ল। শোনো না, ইয়াসিন বুয়ার জন্য একটা কাফন নিতে হবে। আজ নামাজ পড়ে ফেরার পথে ওটা কিনবো, কথা রাখতে হবে। দুজনে তড়িঘড়ি রওনা হলো, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আল হারাম পৌঁছানোর আগেই পুরুষ মহিলার পৃথক সারি হয়ে গেছে। সুতরাং দুজনে পাশাপাশি দাঁড়ালো মসজিদের 2টো পিলারের মাঝখানে, বিশাল উঠোন চত্বরে। দেরিতে আসা নামাজিতে পূর্ণ হয়ে উঠল জায়গা। বেশ রোদ। এখানে রোদ উঠলেই বিশাল বিশাল ছাতা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। সূর্য অস্ত গেলেই সেগুলো আবার গুটিয়ে পিলারের মতো দেখতে লাগে। এই দৃশ্য সাজিয়ার খুব ভালো লাগে। ঈশান নামাজের পর, ঈশান নামাজ হলো 5 ওয়াক্তের মধ্যে শেষ নামাজ। ঈশান নামাজের পর ওরা কাবা থেকে ফেরত আসে। সদর রাস্তায় লক্ষ লক্ষ হজযাত্রী। সুবান বুঝতে পারছিল না এর মধ্যে কিভাবে কাফনের দোকান খুঁজে বের করবে। হাঁটার সময় সাজিয়ার হাত শক্ত করে ধরে রাখে সুবান, যাতে ভিড়ে হারিয়ে না যায়। ফেরার পথে স্ত্রীর হাত বা কোমর জড়িয়ে হাঁটার অভ্যেস করে ফেলেছে। ভিড়ের ঠেলায় লজ্জা দ্বিধা কোথায় পালিয়েছে। প্রতিটা দোকানের সামনে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কাফন বিক্রি করছে কিনা। না করলে সাজিয়ার হাত টান মেরে সরিয়ে নিয়ে চলে আসে। কাফন খুঁজতে খুঁজতে একটা কার্পেটের দোকানে এসে সাজিয়া মজে গেল। চোখ সরাতে পারছিল না কার্পেটগুলো থেকে। যেমন ডিজাইন তেমন রং, আর মাঝখানটা অদ্ভুত আকর্ষণীয়। সাজিয়া দরাদরি শুরু করল, সুবানের কোনো প্রতিবাদ গ্রাহ্য না করে। হজের উদ্দেশ্য নিয়ত ফুৎকারে উড়ে গেল। এখন নয়, হজের পর যত খুশি কেনাকাটা করো, এই আশ্বাসে সাজিয়া বিন্দুমাত্র কর্ণপাত করল না। সুবানের দোকান থেকে বেরোনো সর্বচেষ্টা ব্যর্থ হল। সাজিয়ার সর্বমনোপ্রাণ জুড়ে তখন এক টার্কিশ কার্পেট। পরাজিত সুবান দোকানের অ্যাসিস্ট্যান্টের কানে ফিসফিস করে বলল, কাফন পাওয়া যাবে?
অ্যাসিস্ট্যান্ট প্লাস্টিকে মোড়ানো একটা কাফন আনলো, বেজায় ভারী। সুবান সাজিয়ার দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা করল। সাজিয়া তখনও কার্পেটে মশগুল। যাই হোক, একবার এসে বাঁ হাতে কাফনটা তুলতে চেষ্টা করে বলল, আয়াপ্পা কি ভারী, কে নিয়ে যাবে এটা, বলে দ্রুত কার্পেটের কাছে ফেরত গেল। কেনাকাটি শেষ হলে সুবান নোটগুলো পকেট থেকে বের করে গুনে দিয়ে দোকান থেকে বের হলো। দোকানি কার্পেট তার কাঁধে চাপিয়ে দিয়েছে। এখানে তো অটো বা কুলি পাওয়া যাবে না, সুবানকেই কাঁধে বয়ে আনতে হলো। ভেবেছিল হয়তো কারোর সঙ্গে দেখা হবে না, কিন্তু রাস্তায় মেলা চেনা লোকের সাথে দেখা হলো। মাঝ রাস্তায় তখন সাজিয়ার একটু খারাপ লাগছিল, জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো খুব ভারী না? সুবান উত্তর দিল না। ইচ্ছা করছিল মেরে কোমর ভেঙে দিতে, কিন্তু চুপচাপ ঘরের এক কোণে ওটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে গেল। অন্য সময় অন্তত রাগে কটমট করে তাকাতো, কিন্তু যেহেতু হজে এসছে আর পাশের ঘরে আত্মীয়রা, সুবান চেপে গেল। হজ শেষ হলো। দু একটা ছোটোখাটো ভুলচুক বাদে দুজনে মোটামুটি সন্তুষ্ট। হজ ঠিকঠাকই হয়েছে। মিনা থেকে ফিরে সাজিয়া একটু অসুস্থ হয়ে পড়ল। উচ্চ রক্তচাপ নিয়ে দুদিন হাসপাতালে ভর্তি থাকতে হলো। ডিসচার্জের একদিন বাদে শরীরটা মোটামুটি ঠিক হলো। সাজিয়ার তর সই ছিল না। কেনাকাটির অমূল্য সময় নষ্ট হচ্ছে। সুবানকে দেখাচ্ছিল শরীর দিব্যি, বেরোতে কোনো অসুবিধে হবে না। সুবান নানা ফন্দি ফিকিরে সাজিয়ার বেরোনো আটকাতে চাইছিল। টাকা পয়সা নিয়ে সুবান খুব চিন্তিত ছিল তা নয়, কিন্তু এক্সেস লাগেজ নিয়ে ফ্লাইটে কি ঝক্কি ঝামেলা হয় তা নিয়ে বেশ ভয় ছিল। কিন্তু সাজিয়াকে হতাশ করার ইচ্ছাও তার ছিল না। বাদ সাধলেও তো সাজিয়া রক্তচাপ হু করে বেড়ে যাবে। সুতরাং সাজিয়া কেনাকাটার কাজে ঝাঁপিয়ে পড়ল। কেনাকাটা চলাকালীন ইয়াসিন বুয়ার কাফনের কথা মাঝে মধ্যে মনে পড়লেও সাজিয়া তৎক্ষণাৎ চিন্তাটা হটিয়ে দিচ্ছিল। তারপর ব্যাপারটা বেমালুম ভুলে গেল। এই আনন্দলোকে কাফনের মতো দুঃখজনক, হতাশাজনক জিনিসের কি দরকার? ভারতে কি কাফনের অভাব পড়েছে? আমাদের গ্রামেও তো কাফন পাওয়া যায়। বলবো মক্কাতে পাইনি, না না, হজ ফেরত এরকম মিথ্যা কথা বলা উচিত হবে না। তবা তবা। নিজের গালে হালকা করে মারতে মারতে সাজিয়ার মনে হলো মিথ্যা কথা বলার দিন তার শেষ। ইয়াসিন বুয়ার ইচ্ছে যে এত মনোকষ্ট দেবে ভাবতে পারেনি। এখন এই সকালবেলা ইয়াসিন বুয়ার মৃত্যুর খবরে সাজিয়া ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ল। বুয়ার শেষ ইচ্ছে তার জন্য যদি পূরণ না হয়, ইয়া আল্লাহ, এ কি ফেরে ফেললে তুমি? রসুল, এরকম জানলে তো যতই কষ্ট হোক নিয়ে আসতাম। ফেরার পথে এত জিনিস কিনেছিল বলার নয়। গ্রুপের অন্যদের সাথে ভাগ করে নিতে হয়েছিল এয়ারপোর্টে লাগেজের ওজন নির্ধারিত সীমার মধ্যে রাখার জন্য। সুবান এই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তো ওই 5 লিটারের জমজমের পানি, সবাইকে দেওয়ার জন্য খেজুর, এগুলো সবই তো বেশ ভারী, তাই না? সে তো বোরখা পরে হ্যান্ডব্যাগ ধরে চুপটি করে দাঁড়িয়েছিল। স্বামীকেই ক্ষণে ক্ষণে প্রত্যেকটা জিনিসের জন্য দৌড়াতে হচ্ছিল। শেষমেশ বেশ কষ্টে শিষ্টে সব ব্যাগ তোলা হলো ফ্লাইটে। ফেরার 1 মাস বাদেও সাজিয়ার জিনিসপত্র বিলোনোর কাজ চলছিল। প্রথম 3 দিন তো শরীর খারাপ আর জেট ল্যাগের জন্য উঠতেই পারেনি। তারপর সব মালপত্র খোলা হলো। নিকট আত্মীয়দের জন্য সোনা দানা দামি উপহার যা এনেছিল সেগুলো পাঠালো প্রথমে। কার্পেটটা খুলে মন ভরে গেল। এরপর জামা কাপড়, খেলনা যাদের জন্য এনেছে সেগুলো পাঠালো। কিছু আত্মীয় পরিজন বোরখা আনতে বলেছিল। স্টাইল, রং, ডিজাইন, কাপড় সব বলে দিয়েছিল কীরকম আনতে হবে। কয়েকজন টাকাও দিয়ে গেছিল। যারা দেয়নি তাদেরকে উপহার হিসেবে পাঠালো। বাকি চেনা পরিচিত সবার জন্য একটা নামাজ পার্টি, যা নামাজ যাকে বলে, 1 মুঠো খেজুর, একটা তসবি, 1 বোতল জমজমের পানি। এই পাঠানোর কাজ সব সে নিজে করেনি, কিন্তু তাকেই তদারকি করতে হচ্ছিল। শেষ হতে মাসখানেক লেগেছিল। বিশ্বাস করা হয় হজ ফেরত মানুষদের মধ্যে ভীষণ রকমের আধ্যাত্মিক এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। সেই শক্তি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে আল্লাহ তাআলার প্রার্থনাতে লাগে, মুসলিমরা 40 দিন ঘরেই থাকে। এই রীতিটি সসম্ভ্রমে অনেকেই মানেন। সাজিয়াও এটা মানল। বেশ কবার ইয়াসিন বুয়া না জানান দিয়ে এলো গেল। সাজিয়া হয় ঘুমোচ্ছে বা নামাজ পড়ছে বা দরকারি কাজ করছে বা বিশ্রাম নিচ্ছে, এই খবর বুয়াকে কেউ দিয়েছে। একবারও দেখা হয়নি। মন খারাপ করে কাঁদো কাঁদো মুখে ইয়াসিন বুয়া ফেরত গেছে। যেরকম তার কাফনটা পাওয়ার ইচ্ছে, সেরকমই হাজিন সাজিয়াকে, তার হাত দুটোকে ছোঁয়ার ইচ্ছে ইয়াসিন বুয়ার। একদিন সাজিয়া দেখা দিল।
দামি আকাশি রঙের ফ্যাশনেবল চুড়িদারের সেট, ম্যাচিং দোপাট্টা। সাজিয়াকে দেখে ইয়াসিন বুয়ার কি যে আনন্দ হলো বলার নয়। দৌড়ে গিয়ে সাজিয়ার হাত দুটো নিজের চোখে রাখল। হাজিন সাজিয়াকে স্পর্শ করে ইয়াসিন বুয়ার শরীরে শিহরণ খেলে গেল। সমস্ত রোমকূপ খাড়া হয়ে উঠল। মনে হলো পবিত্রতার আর আধ্যাত্মিকতার স্পর্শে সে ধন্য হলো। দু একটা ছোটোখাটো কথাবার্তার পর সাজিয়া বলল, দাঁড়াও বুয়া, আসছি, বলে তাড়াতাড়ি নিজের ঘর থেকে একটা জানামাজ আর একটা তসবি এনে বলল, নাও বুয়া, এগুলো তোমার জন্য। এগুলো দেখে জমজমের পানি ছোঁয়ানো কাফনে আল্লাহ রসুলের কাছে যাওয়ার ইচ্ছাটা প্রবল হলো। সেই কাফন না দেখে ইয়াসিন বুয়া চূড়ান্ত হতাশ হয়ে অবিশ্বাসের চোখে সাজিয়াকে দেখল। ওগুলো নেয়ার জন্য হাত বাড়ালো না। একটু সাহস সঞ্চার করে সাজিয়াকে দৃঢ়কণ্ঠে বলল, আমার এগুলোর দরকার নেই, আমার কাফনটা দাও। ইয়াসিন বুয়া এভাবে কথা বলবে সাজিয়া ভাবতেও পারেনি, তাই খুব রেগে গেল এবং রাগ না চাপার চেষ্টা করে চিৎকার করে ইয়াসিন বুয়াকে বকা শুরু করলো। ছি, নামাজ পাটি কেউ নেব না বলে? কিন্তু ইয়াসিন বুয়া একটুও না দমে বলল, তোমার শাশুড়ি হজ থেকে ফিরে যে জানামাজ দিয়েছিল সেটা এখনও আছে, তাতেই নামাজ পড়ি যখন পড়ি সময় পেলে। এই সুন্দর জানামাজ কোথায় রাখবো? কদিনই বা বাঁচব? কতগুলো নামাজ আর পড়ব? সময় তো প্রায় শেষ হয়ে এলো, আমার কাফনটা দাও। এইভাবে ইয়াসিন বুয়াকে কোনোদিন দেখেনি সাজিয়া। যখনই দেখা হয়েছে শ্রদ্ধা প্রশংসায় ভরিয়ে দিয়েছে, কত দোয়া করেছে, আল্লাহ তোমাকে লম্বা উমর দিক, বেহেস্তে সোনার আস্তানা, হাজার রোশনাই দিক। কোথায় সেই বুয়া? এ কে এভাবে রণমূর্তিতে দাঁড়িয়ে তার সামনে? সাজিয়ার মেজা সপ্তমে চড়ে গেল। সবে হজ করে ফিরেছে, বেমালুম ভুলে চিৎকার করে উঠল, কাফন? কি কাফন? মরার পরে দেখতে আসবে কি কাফনে মোড়া হলো? কেউ না কেউ ঠিকই একটা গায়ে চড়িয়ে দেবে। এত ঝামেলা করছো কেন বুয়া? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ক টাকা দিয়েছিলে? ওর 10 গুণ এক্ষুনি তোমার মুখের ওপর ছুঁড়ে মারতে পারি। দুমদাম পা ফেলে সাজিয়া নিজের ঘর থেকে দুটো 500 টাকার নোট আনলো। ছেড়ে দেবার বান্দা সে নয়, এত সহজে বুয়াকে সে ছেড়ে দেবে না। কিন্তু ইয়াসিন বুয়াকে কোথাও দেখতে পেল না। রান্নাঘর, উঠোন, পাশের গলি, কোথাও দেখতে পেল না। মরুক গে, যে চলে ইচ্ছে যাক। একটা তেপায়া টেবিলে টাকাটা রেখে শোবাতে বসল। ইয়াসিন বুয়া আর আসেনি। সাজিয়া এটাই চেয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল, বাহ, রেহাই পাওয়া গেছে। কিন্তু বুয়ার ব্যবহারটা চিন্তা করো। ঘটনাটা ভাবলেই সাজিয়ার মাথাটা গরম হয়ে ওঠে। কিন্তু বুয়ার আর দেখা নেই। গায়ের রাগ গায়েই মারতে হয়। আসবে হয়তো বকরি ঈদ বা রামদানের সময় আসবে নিতে, কিন্তু বুয়ার আত্মসম্মানবোধ ছোট করে দেখার কোনো কারণ নেই। এতদিন সে অপেক্ষা করছিল কোণে যেমন নিকার সময় উপহারের জন্য অপেক্ষা করে থাকে সেইভাবে। আজ সাজিয়া দামি অলংকার জামাকাপড়ে সজ্জিত হয়ে তার সাথে ভিখিরির মতো ব্যবহার করেছে। এই অপমানের ক্ষত কখনো সারেনি। কিন্তু মৃত্যুর পরও যে বুয়া তাকে এভাবে তাড়া করে বেড়াবে সাজিয়া স্বপ্নেও ভাবেনি। চূড়ান্ত মনোকষ্টে সাজিয়া বিহ্বল হয়ে উঠল। এখন কি করবে? কিভাবে প্রায়শ্চিত্ত করবে? এখন জমজমের পানি ছোঁয়ানো মক্কার কাফনের জন্য 1 লাখ টাকা দিতে প্রস্তুত। মোবাইল হাতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছিল কি করবে। প্রথমে একটা ফাঁকা ঘরে বসি। ঠান্ডা লাগছে না গরম লাগছে না ঘাম হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছিল না সাজিয়া। ইয়া খোদা, কি করব এখন? কি দুর্ভাগা আমি। এখন ওই মহিলা যদি বিচার চাই কিয়ামতের দিনে, তখন যতই নেকি করে থাকি না কেন এই গুনার মাপ হবে না। সাজিয়া আতঙ্কিত হয়ে উঠল। এটা পরিষ্কার সে ইয়াসিন বুয়ার চেয়ে অনেক অভাগা। কাফন ছিল ওর শেষ ইচ্ছা, না হলে ওর ছেলে কেন আসবে, কেন চাইবে? ছেলেটা যদিও খুবই ভদ্রভাবে নম্রভাবে কথা বলছিল, কিন্তু এটা পরিষ্কার ওর মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ও বদ্ধপরিকর। একটা কাঁপুনি শুরু হলো সাজিয়ার। যদি অন্য কাফন না ব্যবহার করে তাহলে তো সারাদিনে মাটি নাও হতে পারে। তখন তো জমাতে সাজিয়ার বর ছেলেকে জবাবদিহি করতে হবে। ছেলে বর হাত জোর করে সবার সামনে দাঁড়িয়ে আছে ভেবে বেশ ভয় লাগলো। ফরমান তাহলে তো তাকে ছেড়ে কথা কইবে না। ও মাকে যেমন ভালোবাসে তেমনি কটুকথা বলতে ওস্তাদ। নানা কিসিমের চিন্তা সাজিয়ার মাথায় ভিড় করছিল। বসে বসে কিছুক্ষণ অঝরে কাঁদল। কান্নার দমক থামলেও একটুও স্বস্তি লাগলো না। গলার কাছে কান্না দলা পাকিয়ে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাই খোদা! ঘণ্টা 2 কাটলো এইভাবে বসে কেঁদে কেটে। একটা আশার আলো যেন সে দেখতে পেল।
নিচে থেকে সুবানের গলা শুনতে পেল, তাকে ডাকছে, সাজিয়া আমার জামা কাপড় কোথা, পেন, জলখাবার হয়েছে? সাজিয়ার গলা দিয়ে আওয়াজ সরছিল না। সাবা ফরমানের বউ বলল, আব্বাজি আমি বাড়িতে নেই, ভোরবেলা খবর এসছিল কারো একটা ইন্তেকাল হয়েছে, নিশ্চয়ই ওখানে গেছে। মারা গেছে? কে মারা গেছে, কে বললে? সুবান জিজ্ঞাসা করল। সাবা বলল, ফরমানের কাছেই শুনলাম, ও তো নাস্তা না করেই, না চা খেয়েই বেরিয়ে গেল, আমিও নিশ্চয়ই ওখানে গেছে। সাবা পোর্সেলিনের প্লেটে চাপাটি তরকারি সাজিয়ে টেবিলে দিল। সুবান খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সাবাকে যদিও সাজিয়া একেবারেই পছন্দ করে না, তার না খোঁজ করে সুবানকে নাস্তা দেওয়ার জন্য সাবার ওপর কৃতজ্ঞ বোধ করল। অন্যের মৃত্যুতে এত চোখের জল সাজিয়া কখনো ফেলেনি, নিজের বাবার মৃত্যুতেও না। তাছাড়া প্রচুর লোক ছিল তখন তাকে সান্ত্বনা দিতে, জল খাওয়াতে, গায়ে মাথায় হাত বোলাতে। আত্মীয় বন্ধুবান্ধবরা সারাক্ষণই খেয়াল করছিল। সবার সাথে শোক ভাগ করে নেওয়ার উপায় ছিল। একা একা এভাবে অনাথের মতো শোক করা খুবই দুর্ভাগ্যজনক। সাজিয়া ফোনে কাফনের খোঁজ করতে লাগলো পরিচিত আত্মীয় স্বজনের কাছে। হ্যাঁ, একটা কাফন হবে গো, জমজমের পানি ছোঁয়ানো। বেশিরভাগই এক কথাই সারল, না গো সাজিয়া। কেউ বলল, আমি একটা হজ ফেরত এনেছিল, সেটা কবে দিয়ে দিয়েছি। কেউ একটু মস্করা করল, না বাপু আমরা কাফন রাখি না, কাউকে কথা দিই না, ও আনা বড় ঝক্কির কাজ। কেউ কেউ বলল, কাফন দিয়ে কি করবে? কেউ কেউ বলল, কাফন দিয়ে কি মানুষের বিচার হবে? যার যেমন কর্ম তেমনি তার ফল। সবার শেষে সাবার মাকে ফোন করল। মোটেই ইচ্ছা থাকেনি। হ্যালোর ফর্মালিটি মিটলে বেশ গম্ভীরভাবে আত্মমর্যাদার সাথে কোনো কাফন আছে কিনা মক্কা থেকে আনা জিজ্ঞাসা করল। সাবার মা পারলে বেয়ানের ছায়ায় ঝাঁটা মারে। সাবা রেগুলার আপডেট পাঠাতো শাশুড়ি কীরকম খান্ডারি, সারাক্ষণ বৌমার পিছনে কাঠি করা, হারমাস জ্বালানো মহিলা, সাক্ষাৎ ডাইন। সাজিয়াকে কবরে তুলতে সে আনন্দে কাফন দিতে রাজি। কেন গো, কি হয়েছে, কার জন্য কাফন? এমন টেনে টেনে জিজ্ঞাসা করল যে সাজিয়া ফোনটা আর কথা না বাড়িয়ে কেটে দিল। সমস্ত আত্মীয় পরিজনকে ফোন করা হলে ব্যর্থ সাজিয়া আবার কাঁদতে বসল। এত অসহায় কখনো লাগেনি। কান্নাকাটি বেকার বুঝে সাজিয়া ওর ঘরে এলো। কিছু খেয়ে ওষুধ খাবে। বিষণ্ণ মনে ভাবছিল এখান থেকে একটা কাফন কিনে বাড়িতে রাখা জমজমের পানি ছুঁয়ে পাঠাবে কিনা। কিন্তু ও তো মক্কা থেকে কাফন চেয়েছিল। নিজের ওপর খুব ঘেন্না হলো। থু সাজিয়া, তুই জাহান্নামে যা। 3টের সময় ফরমান ফেরত এলো। সাবাকে জিজ্ঞাসা করলো, আম্মি কোথায়? ইশারা করে ঘরটা দেখালো। সাজিয়ার মুখের চেহারা দেখে ফরমান সব বুঝল। পাশে বসে হাত ধরে বলল, আম্মি। কাঁধে মাথা রেখে সাজিয়া কাঁদল কিছুক্ষণ। সাজিয়াকে এমন ফুলে ফুলে কাঁদতে দেখে সাবা ভীষণ অবাক হলো। বাবা, আমার শাশুড়ি এতটা হৃদয়বতী আবার হলো কবে থেকে? দরজার চৌকাঠ ধরে অবাক হয়ে দেখছিল। ফরমান ভাগিয়ে দিল ওকে। সকালবেলা ফরমানের খুব রাগ হয়েছিল মায়ের উপর। কাফন আনতে রাজি হওয়াটা উচিত হয়নি। কথা দেওয়ার পর না আনাটা খুবই অন্যায় হয়েছে। কি হতো একটা কাফন আনলে ওই গরিব মহিলার জন্য? মাকে রূঢ় কথা শোনানোর রাগটা দমন করল। সকাল থেকে অনেক দুঃখ পেয়েছে। ফরমান বলল, ছাড়ো আমি, এরকম ভুল মানুষ মাত্রেই হয়, আর এত দুঃখ করো না। আলতাফের সাথে গিয়ে সমস্ত ব্যবস্থা করে এসছি। কাফন, ধূপ, আতর, আরও যা লাগবে সব কিনে দিয়ে এসছি। ফরমানের দেখানো জায়গায় কবর খুঁড়তে লোক লাগিয়েছি। গোসলের ব্যবস্থাও করে এসছি। চলো কিছু খেয়ে নাও, তারপর দুজনে যাব। ফরমান জানতো ওখানে পৌঁছে কি হবে। ইয়াসিন বুয়ার মুখ দেখে আম্মি আবার কান্নায় ভেঙে পড়বে। হয়তো ইয়াসিন বুয়ার ছেলে মেয়েদের থেকেও আম্মি বেশি শোক করেছে, কিন্তু এখনও নিজেকে ক্ষমা করতে পারেনি। ঠিক তাই হলো। সাজিয়ার কান্না, লাল ফোলা চোখ, ঠোঁট, মুখ দেখে সবাই খুব অবাক হলো। ধনী সচ্ছল পরিবারের মহিলাকে এইভাবে এক চাকরানির জন্য শোক করতে দেখে ওরা সাজিয়ার প্রতি এক আলাদা সমবেদনা অনুভব করল। সত্যি কি সম্পর্ক ছিল আল্লাহ জানে। সাজিয়াই কেবল সত্যিটা জানি। এটা ইয়াসিন বুয়া নয়, তারই শেষকৃত্য চলছে। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।